হ্যালো বন্ধুরা, আজ হাজির হলাম কোরিয়ান সিরিজ লাইট শপ নিয়ে, যার আইএমডিবি রেটিং 7.8। সিরিজটি একটি রহস্যময় লাইট শপকে কেন্দ্র করে, যা একটি অন্ধকার ও নির্জন গলির শেষ প্রান্তে অবস্থিত। দোকানের মালিক জং ওন ইয়ং সেখানে একা থাকেন। এই দোকানে এমন কিছু বিশেষ ক্রেতা আসেন যারা আসলে জীবিত ও মৃতদের মাঝামাঝি এক অবাস্তব জগতে আটকে আছেন। তারা কোনো ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে কোমায় আছেন এবং তাদের আত্মা এই লাইট শপের সঠিক পথের সন্ধানে আসে। দোকানটি মূলত জীবন ও মৃত্যুর সীমানা হিসেবে কাজ করে, যেখানে লাইট কেনা বা আলো খুঁজে পাওয়া মানেই হল পুনরায় জীবনে ফিরে আসার সুযোগ। তো বন্ধুরা, দেরি না করে সিরিজটির মূল গল্পে চলে যাই। শুরুটা করা যাক কিম নামের এক যুবককে দিয়ে। প্রতিদিন বাস থেকে নামার পর সে দেখত বাস স্টপে একটি মেয়ে হাতে লাগেজ নিয়ে একা বসে আছে। প্রথম কয়েকদিন কিম বিষয়টিতে মোটেও গুরুত্ব দেয়নি, কিন্তু একদিন কিছুটা কৌতূহল ও বিরক্তি নিয়ে সে মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? মেয়েটি শান্ত গলায় উত্তর দিল, আমি বাসের জন্য অপেক্ষা করছি। কিম অবাক হয়ে বলল, আমি যে বাস থেকে নামলাম ওটাই দিনের শেষ বাস ছিল, পরের বাস আসবে একদম ভোরে। মেয়েটির নাম ছিল লি। সে হঠাৎ কিমকে প্রশ্ন করল, তুমি কি আমাকে চেনো? কিম অপ্রস্তুত হয়ে মাথা নাড়ল। সে তাকে চিনত না, তাই কিছুটা লজ্জায় ও সংকোচে দ্রুত সেখান থেকে চলে গেল। কিন্তু পরদিন আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। কিম বাস থেকে নেমে দেখল লি ঠিক একই জায়গাতেই বসে আছে। পার্থক্য শুধু এটুকুই যে আজ বাইরে প্রবল বৃষ্টি পড়ছে। মেয়েটির অবস্থা দেখে কিমের খুব মায়া হলো। সে বলল, এভাবে একা এখানে থাকা ঠিক হবে না। আমার বাড়ি কাছেই, চাইলে তুমি আজ রাতটা ওখানে কাটাতে পারো। লি রাজি হল এবং কিম তাকে বাড়িতে নিয়ে গেল। এরপরই দৃশ্যের নাটকীয় পরিবর্তন ঘটে। হাসপাতালের আইসিইউতে তখন নাইট ডিউটি করছিলেন এক নার্স। হঠাৎ এক অচেনা লোক আইসিইউতে ঢোকার চেষ্টা করলে নার্স তাকে বাধা দেন। লোকটির আচরণ ছিল রহস্যময়। সে নার্সকে পাশ কাটিয়ে জানাল সে আসলে আইসিইউতে নয়, হাসপাতালের মর্গে যেতে চায়, যেখানে মৃতদেহগুলো রাখা হয়। নার্স কিছু বুঝে ওঠার আগেই হাসপাতালে হঠাৎ একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। নার্স সেই পরিস্থিতি সামলে যখন ফিরে এলেন, দেখলেন রহস্যময় সেই লোকটি আর সেখানে নেই। সে নিঃশব্দে চলে গেছে। পরের দৃশ্যে আমরা দেখি জংয়ের একটি লাইটের দোকান। সেখানে একজন বিভ্রান্ত লোক এসে জংয়ের কাছে একটি লাইট ধার চায়। জং তাকে লাইটটি দিলেও কোনো কথা না বলে নিজের রেজিস্টার খাতায় লোকটির সব তথ্য খুঁটিয়ে লিখতে শুরু করে, যা বেশ অদ্ভুত ঠেকছিল। ঠিক তখনই হাসপাতালের সেই রহস্যময় লোকটি দোকানের সামনে এসে দাঁড়ায়। জং জিজ্ঞেস করে, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কিন্তু লোকটি কোনো উত্তর না দিয়ে একরাশা জটিলতা মুখে নিয়ে সেখান থেকে চলে যায়। গল্পের দৃশ্যপট এবার বদলে যায় একটি স্কুলে। সেখানে দেখা যায় একটি মেয়ে মাটিতে বসে ক্লাস করছে। হেজু নামের অন্য একটি মেয়ে তাকে দেখে ওপর থেকে হাত নেড়ে অভিবাদন জানায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ক্লাসের বাকি সবাই যেন তাদের দুজনকে দেখতেই পাচ্ছে না। তারা এমন ভান করছে যেন হেজু আর ওই মেয়েটির কোনো অস্তিত্বই নেই। আবারও দৃশ্য ফিরে আসে লাইটের দোকানে। এবার নতুন একজন লোক জংয়ের দোকানে প্রবেশ করতেই এক অলৌকিক কাণ্ড ঘটে। জংয়ের চোখের চশমাটি ধীরে ধীরে বরফের মতো জমতে শুরু করে। নবাগত লোকটি জংকে প্রশ্ন করে, তুমি কি আশেপাশে কোনো কুকুর দেখেছ? আসলে একটা কুকুর আমাকে খুব বিরক্ত করছে, বারবার আমার বাড়ির সামনে এসে ঘেউ ঘেউ করছে। জং মাথা নেড়ে অস্বীকার করে জানাল সে এখন পর্যন্ত কোনো কুকুর দেখেনি। কথাটি বলার পরপরই সে নিজের চশমা জোড়া খুলে ফেলে। আশ্চর্যের বিষয় হল, চশমা খুলতেই সেই রহস্যময় লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর দৃশ্যটি ফিরে যায় হেজুর স্কুলে। সেখানে হেজুর সব বন্ধুরা মিলে গোল হয়ে বসে আলাপ করছিল যে স্কুলের ছাত্রীরা ইদানিং কত কত ভূত দেখছে। হেজুও সেই আলোচনায় যোগ দেওয়ার জন্য বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু তারা অদ্ভুতভাবে তাকে এড়িয়ে গেল। হেজু তাদের ডাকল, এমনকি কিছু প্রশ্নও করল, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকালো না বা কোনো জবাব দিল না। সবাই যেন তাকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজেদের মতো গল্পে মগ্ন রইল। ঠিক সেই সময়ে জংয়ের লাইট শপে নতুন এক মেয়ে প্রবেশ করে, যার নাম হেওয়ান। সে নিঃশব্দে দোকানের চারপাশটা দেখছিল। হঠাৎ সে একটি লাইটের ওপর হাত দিতে গেলে জং বেশ অস্বস্তি নিয়ে তাকে বাধা দিয়ে বলল, দয়া করে এটা করবেন না।
জংয়ের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল ওই লাইটটি স্পর্শ করলে হয়তো বড় কোনো বিপদ ঘটবে বা কেউ মারা যাবে। দৃশ্যটি আবার হেজুর দিকে ঘিরে যায়। স্কুল থেকে ফেরার পথে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হওয়ায় সে বেশ ভয় পেয়ে যায়। আত্মরক্ষার জন্য সে দৌড়ে জংয়ের দোকানে আশ্রয় নেয়। দেখা যায় জং হেজুকে আগে থেকেই খুব ভালো করে চেনে এবং তাকে দেখে সে বেশ খুশি হল। জং তাকে কিছু মিষ্টি খেতে দিল এবং তারা গল্প শুরু করল। হেজু জানান সে খুব আতঙ্কে আছে, কারণ সে শুনেছে আশেপাশে প্রচুর ভূত ঘুরে বেড়াচ্ছে। জং তাকে আশ্বস্ত করে বলল এটা ভয়ের কিছু না। এরপর জং তাকে একটা অদ্ভুত প্রশ্ন করল, তুমি কি তোমার মায়ের সাথেই থাকো? হেজু উত্তর দিলে জং সাই দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ। এরপর সে রহস্য ফাঁস করে বলল, আসলে তোমার কাছে ঈশ্বর প্রদত্ত এক আশ্চর্য ক্ষমতা আছে। তুমি ভূত, আত্মা আর অশরীরীদের দেখতে পাও। একথা শুনে হেজু উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, যদি আমি সত্যিই কোনো আত্মা বা ভূত দেখি তবে তাদের চিনব কিভাবে? জং শান্তস্বরে উত্তর দিল, তোমাকে শুধু ওদের দিকে খুব ভালো করে তাকাতে হবে। দেখবে সাধারণ মানুষের তুলনায় ওদের মধ্যে কোনো না কোনো অস্বাভাবিকতা অবশ্যই আছে। হেজু গভীর ঘুমে মগ্ন। ঠিক সেই মুহূর্তে আয়নার প্রতিবিম্বে জংয়ের এক ভয়ঙ্কর রূপ ফুটে ওঠে। তাতে তাকে অস্বাভাবিক বৃদ্ধ দেখাচ্ছে। এর মাধ্যমেই পরিষ্কার হয়ে যায় যে জং সাধারণ কোনো মানুষ নয়, সে নিজেও একজন অচিত্ত আত্মা। দৃশ্যটি আবার কিমের দিকে ফিরে যায়। বাড়ি ফেরার পর কিম হঠাৎ লক্ষ্য করল লির হাতের নখগুলো অদ্ভুতভাবে উল্টো দিকে মোড়ানো। এই দৃশ্য দেখে ভয়ে তার শরীর কেঁপে উঠতে থাকে। ঠিক তখনই লি হিংস্রভাবে কিমকে আক্রমণ করে বসে। লি কিমের সাথে ঠিক কী করেছে তা স্পষ্ট না হলেও দেখা যায় লি একটি স্যুটকেস হাতে কিমের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেই স্যুটকেস থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরছে। বাড়ি ফেরার পথে হেজুর সাথে লির দেখা হয়। হেজু সহজভাবেই লিকে হায় বলে অভিবাদন জানায়। লি ভীষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। একজন মৃত আত্মা হওয়া সত্ত্বেও হেজু কিভাবে তাকে দেখতে পেল তা লিয়ের বোধগম্য হচ্ছিল না। এরই মধ্যে আমরা ইউজি নামের একটি ছেলেকে দেখি, যে স্কুল থেকে ফেরার পথে ভয়ে অস্থির হয়ে গান গাইতে শুরু করে। সেই গান শুনে সায়ন নামের এক মেয়ে নিজের ঘরে প্রচণ্ড বিরক্ত বোধ করছিল, কারণ গানের শব্দে সে কাজই মনোযোগ দিতে পারছিল না। হঠাৎ রহস্যময়ভাবে সায়নের ঘরের সব বাতি নিভে যায়। অন্ধকারের মাঝেই সায়নের ঠিক পেছনে একটি ছায়া মূর্তিকে দেখা যায়, যা সায়ন একদমই টের পায়নি। সে মেইন সুইচ চেক করে দেখল সব ঠিক আছে, অথচ শুধু তার ঘরের বাতিই জ্বলছে না। ঘরটি পুরনো ভেবে সে বিষয়টিকে পাত্তা না দিয়ে আবার ল্যাপটপে কাজ শুরু করে। কিন্তু ইউজির গান থামছিল না দেখে সায়ন জানালা দিয়ে তাকে গান বন্ধ করতে বলে। জানালা দিয়ে তাকাতেই ইউজি দেখতে পায় সায়নের ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয়ে কুঁকড়ে গিয়ে ইউজি সেখান থেকে প্রাণপণে দৌড়ে পালায়। গল্পের শেষ দৃশ্যে আমরা আবার সেই হাসপাতালে ফিরে যাই। নাইট ডিউটিতে থাকা এক নার্স যখন বাথরুমে যান, তখন হঠাৎ ভেন্টিলেটর থেকে কেউ একজন বেরিয়ে এসে নিঃশব্দে তাকে লক্ষ্য করতে শুরু করে। নার্সটি চরম আতঙ্কিত হলেও চিৎকার করল না, বরং অসীম সাহসে নিজের চোখ আর কান শক্ত করে বন্ধ করে নিল। সে সেই অশুভ সত্তাটিকে পুরোপুরি উপেক্ষা করার চেষ্টা করল এবং কিছুক্ষণ পরেই সেটি শূন্যে মিলিয়ে গেল। পরের দিন রাতে স্কুল থেকে ফেরার পথে হেজু যখন হেওয়ানকে দেখে, তখন বেশ বৃষ্টি পড়ছিল। হেওয়ান সৌজন্যবশত তার ছাতাটি হেজুর দিকে বাড়িয়ে দেয় এবং তারা দুজন কথা বলতে বলতে এগোতে থাকে। কিন্তু হঠাৎ করেই এক হাড় হিম করা দৃশ্য দেখা যায়। হেওয়ান অস্বাভাবিকভাবে লম্বা হতে শুরু করে। তার অবয়ব এতটাই দীর্ঘ হয়ে যায় যে হেজু বুঝতে পারে এটি কোনো মানুষ নয়। জংয়ের সেই সতর্ক বার্তা তার মনে পড়ে যায়, যদি এমন কিছু দেখো তবে তাকে পুরোপুরি উপেক্ষা করে চলে যাবে। হেজু প্রথমে নিজেকে সামলে নিয়ে সোজা হাঁটতে শুরু করে, কিন্তু কৌতূহলবশত পেছনে তাকাতেই দেখে হেওয়ান তখনও তার পিছু ছাড়েনি এবং তার সেই লম্বা শরীর নিয়ে লটপট করছে। জং নিজের দোকানে বসেই বিপদটি টের পায় এবং হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। সে হেজুকে দ্রুত বাড়ি চলে যেতে বলে এবং সরাসরি হেওয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। জং যখন তার চশমা খুলে ফেলে, হেওয়ান তার চোখের দিকে তাকিয়ে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ইউজি যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন তার সাথে লির দেখা হয়। লি ইউজির হাতের সেই রহস্যময় স্যুটকেসটি চিনতে পারলেও একটি ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করতে ভুলে যায় যে সেই স্যুটকেস থেকে তখনও টপ টপ করে তাজা রক্ত ঝরছে।
ইউজি লিয়ের আসল পরিচয় না বুঝে তাকে সাধারণ এক মেয়ে ভেবে নিজের ছাতাটি ভাগ করে নেয়। তারা যখন সায়নের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, ইউজি ভয় খিসফিস করে লিকে বলে যে এই বাড়িটির পাশ দিয়ে যেতে তার খুব ভয় লাগে, কারণ একবার সে বাড়ির মালিকের ঠিক পেছনে একটি অদ্ভুত ছায়া দেখেছিল। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভিতরে সায়নও নিজের অজান্তে তার পেছনে থাকা সেই ছায়াটি লক্ষ্য করে শিউরে ওঠে এবং উপলব্ধি করে যে তার নির্জন বাড়িতে অন্য কোনো অশরীরী প্রাণের বাস রয়েছে। বাইরে ইউজি আর লিয়ের কথোপকথন চলছিল। কথা বলতে বলতে হঠাৎ ইউজির নজর পড়ে লির হাতের নখগুলোর দিকে। সেগুলো বিভৎসভাবে উল্টো দিকে মোড়ানো। মুহূর্তেই ইউজি বুঝতে পারে যে লি কোনো মানুষ নয়। আতঙ্কে তার শরীর কেঁপে ওঠে এবং পালানোর চেষ্টায় সে মাটিতে পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড চোট পায়। লি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ইউজি কোনো উত্তর না দিয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দ্রুত সেখান থেকে সরে যায়। এরপর লি সরাসরি জংয়ের লাইট শপে গিয়ে ঢোকে। জং তাকে দেখে শান্তভাবে জিজ্ঞেস করে, আপনার কি প্রয়োজন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? লি দোকানের একটি বাল্বের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে থেকে হিমশীতল কণ্ঠে উত্তর দেয়, আমি জানি আমি কি চাই। এরপর সে দোকান। অন্যদিকে সেই গোয়েন্দা ডিটেকটিভ নিজের পরিচয়পত্র দেখার জন্য লাইটার জ্বালাতেই শিউরে ওঠে। আগুনের আলোয় আয়নার প্রতিবিম্বে সে দেখে তার মাথার অর্ধেক অংশ নেই। আতঙ্কিত হয়ে সে জংয়ের লাইট শপে ছুটে যায় এবং চিৎকার করে জিজ্ঞেস করে, কেন এই জগতে কখনো সকাল হয় না? কেন এখানে সবসময় চিরস্থায়ী রাত? জং কোনো উত্তর না দিয়ে ধীরস্থিরভাবে তার চশমা খুলে ফেলে। তার কুচকুচে কালো চোখের দিকে তাকিয়ে গোয়েন্দা উপলব্ধি করে যে জং কোনো মানুষ নয় এবং সে নিজেও আর জীবিত নেই। নিজের দুর্ঘটনার কথা মনে পড়ার পর গোয়েন্দা জংয়ের কাছে তার পরিচয় জানতে চায়। জং বিষণ্ণ মনে তার অতীত খুলে বলে। বহু বছর আগের এক ভয়াবহ ভূমিকম্পে তাদের বহুতল ভবন ধসে পড়েছিল। জং এবং তার ছোট্ট মেয়ে সেখানে আটকা পড়ে। মেয়েকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে জং সাহায্যের জন্য এই লাইট শপে আসে। তখন এই দোকানের মালকিন অর্থাৎ একটি মেয়ে তাকে জানায় যে সে আসলে মারা গেছে এবং এখন এক বিদেহী আত্মা। জং জানতে পারে তার মেয়েটি অলৌকিকভাবে বেঁচে গেছে এবং উদ্ধার পেয়েছে। সেই দিন থেকেই জং এই লাইট শপটি চালাচ্ছে, কারণ সে বুঝতে পেরেছে মৃত্যু বা কঠিন সংকটে পড়া আত্মারা আশ্রয়ের খোঁজে এই দোকানেই ফিরে আসে। জং তার দীর্ঘ অপেক্ষার কথা জানিয়ে গোয়েন্দাকে বলে, আমি বছরের পর বছর এখানে কাজ করছি শুধু এই আশায় যদি কোনোদিন আমার মেয়ের সাথে আবার দেখা হয়। গোয়েন্দা কিংকর্তব্য বিমূঢ় হয়ে জিজ্ঞেস করে, তার মানে কি আমি মারা গেছি? জং শান্ত গলায় উত্তর দেয়, না, তুমি এখনও বেঁচে আছো, কিন্তু বর্তমানে কোমায়। এই লাইট শপটি হল জীবন্ত আর মৃতদের জগতের মাঝখানের একটি প্রবেশদ্বার। তোমাকে এখান থেকে তোমার নিজের আলো খুঁজে নিতে হবে। যদি তা পারো তবেই তুমি বাস্তব পৃথিবীতে ফিরে যেতে পারবে। গোয়েন্দা অবাক হয়ে চারদিকে অসংখ্য বাতির ভিড়ে নিজের আলো খুঁজতে থাকে। জং মুচকি হেসে ইশারা করতেই গোয়েন্দা লক্ষ্য করে তার হাতের লাইটারটি নিজে থেকেই উজ্জ্বল হয়ে জ্বলছে। সে বুঝতে পারে এটাই তার ফেরার পথ। অন্যদিকে সেই অনুতপ্ত বাস ড্রাইভার তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। সে একে একে সব যাত্রীর আত্মাকে লাইট শপে নিয়ে আসার চেষ্টা করে, যাতে তারা আবার জীবনে ফিরে যেতে পারে। সে বৃষ্টির জলে ভেজা ইউজির কাছে গিয়ে সব সত্যি খুলে বলে এবং তাকে দোকানের ভেতরে নিয়ে আসে। ইউজি ভেতরে ঢুকে দেখে হাজারো বাতির মাঝে একটি আলো তার কাছে সবথেকে উজ্জ্বল মনে হচ্ছে। সে আলোটি স্পর্শ করতেই জং তার সামনে এসে দাঁড়ায় এবং বিদায় জানিয়ে বলে, আশা করি এই জগতে আমাদের আর কোনো দিন দেখা হবে না। ইউজি তার আলো খুঁজে পেয়ে বাস্তব পৃথিবীতে ফিরে যায়। দৃশ্যটি আবারও কিম আর লির সেই অন্তহীন লুপে ফিরে আসে। তবে এবার লি আর চুপ করে থাকে না। সে দ্রুত বাসে উঠে কিমকে সব সত্যি জানিয়ে দেয়। সে বলে, কিম, তুমি এখন আত্মার জগতে আছো। আমি মারা গেছি, কিন্তু তুমি এখনও বেঁচে আছো। তোমাকে তোমার পৃথিবীতে ফিরে যেতে হবে। কিম সব শুনলেও তার স্মৃতি হারানো মন কিছুতেই চিনতে পারে না কে এই মেয়েটি আর কেনই বাসে তার জন্য এত বড় ত্যাগ স্বীকার করছে। এরপর আমরা দেখি সেই অনুতপ্ত বাস ড্রাইভার সায়নকে খুঁজে পায়। সায়ন সেখানে তার সেই মৃত বন্ধুর মুখোমুখি হয়, যে দুর্ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছিল। চালক সায়নের বন্ধুর কাছে নিজের ভুলের জন্য সজল নয়নে ক্ষমা চায়। বন্ধুটি তাকে ক্ষমা করে দেয় এবং সায়নকে অনুরোধ করে যেন সে দ্রুত জংয়ের লাইট শপে ফিরে যায়, কারণ সায়ন এখনও পুরোপুরি মারা যায়নি। বাস্তব জগতে তার ফিরে যাওয়ার আশা এখনও বেঁচে আছে।
বন্ধুর এই প্রতিশ্রুতি ও অনুপ্রেরণায় সায়ন তার আলোর সন্ধানে লাইট শপের দিকে রওনা হয়। পরের দৃশ্যে আমরা আবারও জংয়ের সেই রহস্যময় লাইট শপটি দেখতে পাই। সেখানে প্রবেশ করেন হেজুর মা। তিনি নিজে মারা গেলেও তার মাতৃত্বের টান তাকে টেনে এনেছে এই দোকানে। তিনি জংয়ের কাছে তার মেয়ের জন্য একটি বিশেষ লাইট চান, যাতে হেজু কোমা থেকে জেগে উঠে আবার পৃথিবীতে ফিরে যেতে পারে। কিন্তু জং তাকে করুণ স্বরে মনে করিয়ে দেয় যে এই জগতের নিয়ম বড় কঠোর। হেজুকে বাঁচতে হলে তাকে নিজেকেই এই দোকানে আসতে হবে এবং নিজের আলো নিজে খুঁজে নিতে হবে। অন্য কেউ তার হয়ে এই কাজ করতে পারবে না। হেজুর মাকে দেখে জংয়ের চোখে জল চলে আসে, কারণ গল্পের সবথেকে বড় ও চমৎপ্রদ টুইস্টটি এবার উন্মোচিত হয়। হেজুর মা আসলে জংয়ের সেই হারিয়ে যাওয়া মেয়ে, যাকে বহু বছর আগের সেই ভূমিকম্পের দুর্ঘটনায় সে হারিয়েছিল। ইশারায় সব পরিষ্কার হয়ে গেলে জং পরম মমতায় তার মেয়েকে জড়িয়ে ধরে। জংয়ের বহু বছরের দীর্ঘ প্রতীক্ষা আর লাইট সব আগলে রাখার পরিশ্রম আজ সার্থক হল। সে অবশেষে তার কলিজার টুকরোকে ফিরে পেল। দৃশ্যটি এবার ফিরে যায় সেই অনুতপ্ত বাস ড্রাইভারের কাছে। সে হেজুর মুখোমুখি হয়ে দুর্ঘটনার সব লোমহর্ষক বর্ণনা দেয়। হেজু জানতে পারে যে সে বর্তমানে কোমায় আছে এবং নিজের জগতে ফিরতে হলে তাকে অবশ্যই জংয়ের লাইট শপে যেতে হবে। এই সত্যটি জানার পর হেজু স্তব্ধ হয়ে যায়। তার সাথে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনার মানে সে এখন বুঝতে পারছে। সে বুঝতে পারল কেন তার বন্ধুরা তাকে দেখতে পেত না বা কেন সবাই তাকে এড়িয়ে চলত। আসলে সে ছিল এক বিদেহী আত্মা। স্কুলে যে মেয়েটি তাকে দেখতে পেত, সেও আসলে তারই কোনো এক অতৃপ্ত আত্মা ছিল। মর্মাহত হেজু যখন বাড়ি ফিরে যায়, সে দেখে তার মা একটি উজ্জ্বল আলো বা বাল্ব হাতে ধরে আছেন। হেজু এক নিদারুণ সত্যের মুখোমুখি হয়। বাস্তব জগতে তার মা আর বেঁচে নেই। এই শোক তাকে এতটাই ভেঙে ফেলে যে সে মাকে ছেড়ে একা বাস্তব পৃথিবীতে ফিরে যেতে অস্বীকার করে। সে জেদ ধরে আলোটি নিতে চায় না, কিন্তু তার মা তাকে পরম মমতায় জড়িয়ে ধরেন। মা তাকে জীবনের মূল্য আর বেঁচে থাকার প্রয়োজনীয়তা বুঝিয়ে বলেন এবং জোর করে আলোটি তার হাতে তুলে দেন। অন্যদিকে সায়নীর বন্ধু তাকে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণ থেকে লাইট শপে পাঠিয়ে দেয় এক অমোঘ প্রতিশ্রুতি দিয়ে। দোকানে পৌঁছে সায়ন দেখে তার নিজের আলো অত্যন্ত ম্লান আর নিস্তেজ, যার অর্থ বাস্তব জগতে তার ফেরার সম্ভাবনা ক্ষীণ, আর ফিরলেও সে হয়তো কোনোদিন পুরোপুরি সুস্থ হতে পারবে না। প্রিয় বন্ধুকে হারিয়ে একাকী পৃথিবীতে ফেরার অনীহা থেকে সায়ন সিদ্ধান্ত নেয় সে আর ফিরে যাবে না। সে পুনরায় অন্ধকার বাড়িতে ফিরে গিয়ে তার বন্ধুকে জানিয়ে দেয় যে সে তাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। অন্যদিকে লি বহু কষ্টে কিমকে টেনে জংয়ের লাইট শপে নিয়ে আসে। স্মৃতিহারা কিম তখনও বুঝতে পারছিল না এই মেয়েটিকে, তবুও লির করুণ অনুরোধে সে দোকানের ভেতরে প্রবেশ করে। সেখানে নিজের উজ্জ্বল আলোটি খুঁজে পেয়ে কিম যখন সেটি স্পর্শ করে, তখন এক মায়াবী ছটায় চারপাশ ঝলমল করে ওঠে। কিম অবশেষে তার নিজের জগৎ অর্থাৎ বাস্তব পৃথিবীতে ফিরে যায়। লি অশ্রুসজল চোখে তার বিদায় দেখে এবং মনে মনে মেনে নেয় যে প্রিয়তমের সাথে তার এই ইহকালের সম্পর্ক চিরতরে শেষ হয়ে গেল। দৃশ্যপট এবার ফিরে আসে বাস্তব জগতের হাসপাতালে। সেখানে ইউজি অবশেষে কোমা থেকে জেগে ওঠে এবং সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। গল্পের শুরুতে দেখা সেই কর্তব্যরতা নার্স তাকে দেখতে আসেন। একই সাথে হেজুও তার কোমা থেকে সজাগ হয়ে ওঠে এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসে নতুন জীবনের আহ্বানে। বাস্তব জগতে ফিরে এলেও হেজুর স্মৃতি থেকে কিছুই মুছে যায়নি। সে প্রতিটি মুহূর্তের কথা মনে করতে পারে, যার ফলে তার মন এক গভীর বিষাদে ভরে ওঠে। সে জানে তার মাকে সে শেষবারের মতো দেখে এসেছে এবং এই পৃথিবীতে সে এখন একা। মায়ের সেই নিঃস্বার্থ ভালোবাসা আর শেষ আলিঙ্গন তাকে বারবার কান্নায় ভেঙে ফেলতে বাধ্য করে। অন্যদিকে আত্মার সেই ধূসর জগতে এখন এক বড় পরিবর্তন এসেছে। সেই অনুতপ্ত বাস ড্রাইভার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে এক মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। সে এখন নিয়মিত সেই সব আত্মাদের খুঁজে বের করে যারা ভুল করে বা দুর্ঘটনায় এই লিম্ব জগতে আটকে পড়েছে। তাদের পরম মমতায় জংয়ের লাইট শপে পৌঁছে দেয়, যাতে তারা তাদের নিজের আলো খুঁজে নিয়ে পুনরায় পৃথিবীতে ফিরে যেতে পারে। একই সাথে জংয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। সে এখন আর একা নয়, তার মেয়ে হেজুর মা এখন তার সাথেই সেই লাইট শপে থাকে। বহু বছর পর বাবা মেয়ের এই মিলন লাইট শপে সেই অন্ধকার আচ্ছন্ন পরিবেশকেও যেন এক স্বর্গীয় সুখে ভরিয়ে দিয়েছে। গল্পের একদম শেষ দৃশ্যে আমরা বাস্তব জগতের হাসপাতালে কিমকে দেখতে পাই। সে অলৌকিকভাবে কোমা থেকে ফিরে এসেছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাসে লির সেই অসীম ত্যাগ আর ভালোবাসার কথা কিমের স্মৃতিতে আর অবশিষ্ট নেই। সে জানেই না যে কেউ একজন তার জন্য নিজের অস্তিত্ব বিলীন করে তাকে যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে এই সুন্দর পৃথিবীতে ফিরিয়ে এনেছে।
কিম বাস্তব জীবনে ফিরে এলেও লির ব্যাপারে তার কোনো স্মৃতিই অবশিষ্ট নেই। সে কেবল তার মায়ের কাছ থেকে জানতে পারে যে লি তার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল। তবে কিমের অস্পষ্টভাবে শুধু এটুকুই মনে পড়ে যে লি তাকে সেই মায়াবী আত্মার জগৎ অর্থাৎ সোল ওয়ার্ল্ড থেকে ফিরিয়ে এনেছিল। লির সেই নিঃস্বার্থ ভালোবাসা কিমের নতুন জীবনে এক রহস্যময় ছায়া হয়ে রয়ে যায়। অন্যদিকে সেই গোয়েন্দা এবং তার সঙ্গীও সফলভাবে আসল জগতে ফিরে আসে, কিন্তু এক অদ্ভুত কারণে গোয়েন্দার মধ্যে এক বিশেষ পরিবর্তন আসে। সে এখন সাধারণ মানুষের পাশাপাশি মৃতদের আত্মাকেও দেখতে পায়। রাস্তায় চলতে ফিরতে অসংখ্য বিদেহী আত্মা তার চোখে পড়ে, যা তাকে মানসিকভাবে অনেক কষ্ট দেয় এবং এক গভীর অস্বস্তিতে ফেলে দেয়। এই কঠিন সময়ে গোয়েন্দার দেখা হয় এক রহস্যময় লোকের সঙ্গে। সেই লোকটি তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পাবেন না, আত্মা দেখে আপনি যে অস্বস্তিতে পড়েছেন তা আমি বুঝতে পারছি। আমিও একসময় ঠিক আপনার মতোই ছিলাম, কারণ আমিও ওদের দেখতে পাই, কিন্তু সময় গেলে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এইভাবেই দুই বিশেষ ক্ষমতাধর মানুষের সাক্ষাতের মধ্য দিয়ে গল্পের এই সিজনটি শেষ হয়।